চোখ বন্ধ করলেই সাগরের বিশাল ঢেউয়ের গর্জন, আর চোখ খুললেই বিস্তীর্ণ বনভূমি আর অথই জলরাশি। বরিশালের ভোলা জেলার এক নির্জন চরে রাত কাটানোর অভিজ্ঞতা কেমন হতে পারে তা কি কখনো ভেবে দেখেছেন? আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব প্রকৃতির এক অপরূপ স্বর্গরাজ্য চর কুকরিমুকরি এবং চর হেয়ারে। উত্তাল সাগর পথে ছোট্ট একটি ট্রলারে করে আমাদের এই যাত্রাটি ছিল যেমন রোমাঞ্চকর, তেমনই ভয়ঙ্কর সুন্দর এক অ্যাডভেঞ্চার। সমুদ্রের ঠিক পাশেই ছোট্ট একটা দ্বীপে রাতে তাঁবু গেড়ে ক্যাম্পিং করা, গহীন অরণ্যের স্নিগ্ধতা, সাগরের বিশাল ঢেউয়ের সাথে লড়াই, আর একদম লোকালয় থেকে দূরের একটা দ্বীপে রাত্রি যাপন করার অভিজ্ঞতাটা আসলেই অন্যরকম ছিল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চর কুকরিমুকরি ও চর হেয়ার ভ্রমণ করতে পারবেন, এবং কোথায় যাবেন, কিভাবে যাবেন, কি খাবেন আর কত টাকায় বা খরচ হবে, তার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ গল্প চর কুকরিমুকরি দ্বীপ। আমাদের এবারের রোমাঞ্চকর যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী ও ব্যস্ততম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। আমাদের আজকের বাহন বিশাল এই লঞ্চ কর্ণফুলী 12। শুরুতেই জার্নিটা একটু আরামদায়ক করার জন্য আমরা নিয়ে নিলাম সিমসাম আর সুন্দর একটি ডাবল কেবিন। এর জন্য আমাদের ভাড়া গুনতে হয়েছে 2800 টাকা। তবে আপনারা চাইলে সিঙ্গেল কেবিনও নিতে পারেন, যার ভাড়া পড়বে 1400 থেকে 1600 টাকার মতো। আর যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন বা খরচটা আরও একটু সাশ্রয়ী করতে চান, তারা চাইলে এই লঞ্চের ডেকে শুয়ে বসে দারুণ একটা জার্নির অভিজ্ঞতা নিতে পারেন। সেই ক্ষেত্রে জনপ্রতি আপনার খরচ হবে মাত্র 400 থেকে 500 টাকার মতো। আমাদের মতো আপনিও যদি ডাবল কেবিন নেন, সেই ক্ষেত্রে ডাবল বেড পেয়ে যাবেন, একটা টিভি পেয়ে যাবেন এবং সুন্দর একটা অ্যাটাচড ওয়াশরুম পেয়ে যাবেন, তার সাথে ছোট্ট একটা ব্যালকনি, যেইখানে আড্ডা দিতে দিতে এই ভ্রমণটাকে আরও সুন্দর করে তোলা যাবে। অবশেষে রাত 8টায় আল্লাহর নাম নিয়ে আমাদের লঞ্চটি হরেন বাজিয়ে রওনা দিয়ে দিল বরিশালের উদ্দেশ্যে। রাতের স্নিগ্ধ বাতাস আর নদীর কলকল শব্দ শুনতে শুনতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। যেহেতু লঞ্চে আমাদের প্রায় 10 থেকে 12 ঘন্টার একটা লম্বা সময় কাটাতে হবে, তাই আপনাদের জন্য ছোট্ট একটা টিপস দিয়ে রাখি। হালকা নাস্তা বা খাবার লঞ্চে ওঠার আগেই বাহির থেকে কিনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ, কারণ লঞ্চের ভিতরে ক্যান্টিন বা দোকানগুলোতে খাবারের দাম তুলনামূলক অনেকটাই বেশি হয়ে থাকে। আমরাও ঠিক সেই কাজটাই করেছিলাম, আগে থেকেই বাহির থেকে খাবার কিনে এনেছি, আর মাঝরাতে খিদে লাগার সাথে সাথেই সবাই মিলে জমিয়ে খেয়ে নিলাম। এরপর রাতের স্নিগ্ধ বাতাসে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বেশ রাত গভীর হয়ে গেল। আগামীকাল অ্যাডভেঞ্চারের জন্য এনার্জি জমাতে আমরা যার যার মতো ঘুমিয়ে পড়লাম। সকালে মিষ্টি রোদে চোখ মেলতেই দেখি চারপাশের দৃশ্য একদমই বদলে গিয়েছে। দীর্ঘ এক আরামদায়ক জার্নি শেষে আমাদের লঞ্চ নিরাপদে এসে পৌঁছেছে ভোলা জেলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চ ঘাটে। আসসালামু আলাইকুম। আমি এখন আছি চরফ্যাশনের বেতুয়া লঞ্চ ঘাটে। প্রায় 10 ঘন্টা জার্নির পরে কিন্তু আমরা পৌঁছে গেলাম সেই বেতুয়া লঞ্চ ঘাটে। এই লঞ্চ ঘাট থেকে এখন আমরা বের হয়ে যাব এবং একটা অটো নিয়ে চলে যাব কচ্ছপিয়া লঞ্চ ঘাটে। তাহলে চলুন আমরা আগে শিপ থেকে নেমে যাই। বেতুয়া লঞ্চ ঘাটে নেমেই চারপাশের মনোরম দৃশ্য আগে উপভোগ করতে শুরু করলাম। তারপরে একটা অটো ভাড়া করে নিয়ে সোজা চলে আসলাম চরফ্যাশন বাজারে। বেতুয়া লঞ্চ ঘাট থেকে জনপ্রতি মাত্র 30 টাকা অটো ভাড়া দিয়ে আমরা কিন্তু চলে আসলাম চরফ্যাশন বাজারে। আমরা ঠিক এইখানেই সকালের নাস্তাটা করে নিব, এই হোটেল থেকেই। আলহামদুলিল্লাহ সকালের নাস্তা শেষ করে নিলাম আমরা চরফ্যাশন বাজার থেকে। এই চরফ্যাশন বাজারে আসলে আপনারা কিন্তু এই জ্যাকব টাওয়ারটা দেখতে পাবেন। মাত্র 1 মিনিট হাঁটার পরেই কিন্তু এই টাওয়ারটা পেয়ে যাবেন, এবং এইখানে ঢুকতে হলে বা জ্যাকব টাওয়ারে উঠতে গেলে কিন্তু আপনাকে 50 টাকা ফি দিয়ে তারপরে এই টাওয়ারের উপরে উঠতে হবে। 1 মিনিট হেঁটে চলে আসলাম আমরা জ্যাকব টাওয়ারের নিচে। দেখেন, আমি যদি দেখাই
আমার পিছনে সেই বিশাল টাওয়ারটা, এবং পাশেই কিন্তু আপনি দেখতে পারবেন এখানে অনেক সুন্দর একটা মসজিদ আছে, চর ফ্যাশন কেন্দ্রীয় খাসমহল মসজিদ। এবং এই টাওয়ারের ডান পাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন চর ফ্যাশন শিশু ও বিনোদন পার্ক। আপনারা চাইলেই কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। আপনারা যদি এই জ্যাকব টাওয়ারের উপরে উঠতে চান সেক্ষেত্রে কিন্তু জনপ্রতি 50 টাকা ফি দিয়ে তারপরে উঠতে হবে। আমরা যেহেতু অনেক সকালে এসে পড়েছি, এখন সময় বাজে সকাল 8:30, এখন আমরা কোনোভাবে এই জ্যাকব টাওয়ারের উপরে উঠতে পারতেছি না, কারণ এটা এখন বন্ধ আছে। 10টার পরে নাকি এই জ্যাকব টাওয়ারটা খুলে দেওয়া হবে। আমি স্থানীয় মানুষের সাথে কথা বললাম, তারা বললো যে 9:30 থেকে 10টার ভিতরে এই জ্যাকব টাওয়ারটা খুলে দেওয়া হয়। চর ফ্যাশন বাজার থেকে আমরা একটা অটো ভাড়া করে নিলাম জনপ্রতি 100 টাকা করে। এখন আমরা চলে যাব কচ্ছপিয়া লঞ্চ ঘাটে। চর ফ্যাশন বাজার থেকে মাত্র 100 টাকা করে অটো ভাড়া দিয়ে আমি কিন্তু চলে আসলাম কচ্ছপিয়া লঞ্চ ঘাটে। আপনারা চাইলে কিন্তু বাসেও আসতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে ভাড়া দিতে হবে 60 থেকে 70 টাকা। আমরা 100 টাকা করে জনপ্রতি অটো ভাড়া দিয়ে চলে এসেছি। অটোটা একদম ঘাটে এসে নামিয়ে দেয়। আপনারা চর কুকরিমুকরি যাওয়ার জন্য এই ঘাটেই কিন্তু লোকাল বোট পেয়ে যাবেন। আগের ভাড়া ছিল 70 টাকা, এখন 10 টাকা বাড়তি 80 টাকা করে নিচ্ছে তারা। এইখান থেকে একটা বোট নিয়ে আমরা কিন্তু চলে যাব চর কুকরিমুকরি ঘাটে। কচ্ছপিয়া লঞ্চঘাট পেছনে ফেলে আমাদের ট্রলারটি এগিয়ে যাচ্ছে চর কুকরিমুকরির দিকে। সত্যি বলতে যাত্রা শুরু করার সময় কখনোই ভাবিনি এই নদীপথের চারপাশটা এতটা মায়াবী আর এতটা সুন্দর হতে পারে। আমি জাস্ট কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। শহরের ইট পাথর ধুলাবালি আর যান্ত্রিক কোলাহল থেকে বহু দূরে প্রাকৃতিক এমন একটা স্নিগ্ধ রূপ যে এইখানে লুকিয়ে আছে, তা নিজের চোখে না দেখলে হয়তো কখনো বিশ্বাসই হতো না। চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম চর কুকরিমুকরি ঘাটে। প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো বোর্ডে করে জার্নি করার পর আমি কিন্তু চলে এসেছি চর কুকরিমুকরির ঘাটে। এই ঘাট থেকে আমরা এখন একটা অটো ভাড়া করব, যাব হচ্ছে ডাকাতের খালের উদ্দেশ্যে। আর এখান থেকে ডাকাতের খালে অটোতে কিন্তু জনপ্রতি 50 টাকা ভাড়া লাগে। তার পাশাপাশি আপনারা এখানে বাইকের সার্ভিস পেয়ে যাবেন। তাদের সাথে মুলামুলি করে আপনারা কিন্তু ডাকাতের খালে যেতে পারবেন। তো আমরা 4 জন আছি, সেই ক্ষেত্রে আমাদেরকে একটা অটো নিলেই ভালো হবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু জনপ্রতি 50 টাকা দিয়ে একটা অটো ভাড়া করে নিলাম। এখন আমরা এই অটো দিয়ে চলে যাব ডাকাতের খালের উদ্দেশ্যে। চর কুকরিমুকরি ঘাট থেকে আমাদের এবারের গন্তব্য এইখানকার অন্যতম সুন্দর একটা স্পট নারিকেল বাগান, যেখানে যাওয়ার জন্য আমরা একটা অটো নিয়ে সোজা রওনা দিলাম ডাকাইতার খালের দিকে। এই রাস্তাটা বেশ ভাঙাচোরা, কিন্তু বিশ্বাস করুন চারপাশের পরিবেশটা এতটাই মায়াবী আর শান্ত যে রাস্তার ঝাঁকুনি আমাদের কাছে একটুও বিরক্ত করতে পারেনি। প্রকৃতির এই সুন্দর রূপ দেখতে দেখতে প্রায় 20 মিনিটের এই অটো জার্নি কখন যে শেষ হয়ে গেছে তা বলতেই পারি না। ঘাট থেকে প্রায় 20 মিনিটের মতো লাগছে অটো দিয়ে আসতে। তো এখানে আসার পরে ডাকাতের খালে আসার পরে দেখলাম এই যে কাঠের সেতু, এই সেতুটা আর কি পার হতে হবে। ডাকাতের খালের সেই কাঠের পুলটা পার হওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজে ওঠার পরে আপনাদের মনে হবে যে আমরা মনে হয় সুন্দরবনে এসেছি। আসলে সুন্দরবনের যে একটা ফিল সেটা কিন্তু এইখানে পাওয়া যাচ্ছে। দেখেন ব্রিজটা কতটা সুন্দর আর কতটা নিরিবিলি। খালটা পার হয়ে বনের ভেতরে পা রাখতেই মনে হলো অন্য এক জগতে চলে এসেছি। ঘন জঙ্গলের ভিতরে এই চমৎকার ব্রিজটা দেখলে আপনার এক মুহূর্তের জন্য মনে হতেই পারে আপনি বোধহয় ভুল করে সুন্দরবনের গহীন কোনো প্রান্তে চলে এসেছেন। চারপাশের এই বন নিস্তব্ধতা অন্যরকম একটা অ্যাডভেঞ্চারের ফিল দেয়। প্রকৃতির এই বন সৌন্দর্য আর অদ্ভুত নীরবতা উপভোগ করতে করতে আমরা যখন আরও একটু সামনের দিকে এগোলাম তখনই চোখ পড়ল সুন্দর একটি ওয়াচ টাওয়ারের উপর।
আর ঠিক তার পাশ দিয়েই বয়ে গেছে শান্ত আরও একটি খাল। এই খালটা পার হতে পারলেই আমরা পৌঁছে যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশন নারিকেল বাগানে। এই পুরো ট্রেলটা এতটাই রোমাঞ্চকর ছিল যে হাঁটার কোনো ক্লান্তি আমাদেরকে ছুঁতে পারেনি। ভোলা জেলার সর্বদক্ষিণে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় চর কুকরিমুকরির অবস্থিত। নারিকেল বাগান মূলত এই দ্বীপের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত একটি বিশেষ জোন। এই জায়গাটির ল্যান্ডস্কেপ অত্যন্তই বিচিত্রময়। এর একদিকে রয়েছে বঙ্গোপসাগর ও মেঘনার মোহনার জলরাশি, অন্যদিকে বিস্তীর্ণ সবুজ সমতল ঘাসের মাঠ এবং ঠিক তার পেছনেই রয়েছে ঘন শ্বাসমূলীয় বনভূমি। চর কুকরিমুকরিতে আগত অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের প্রধান আকর্ষণ হলো এই নারিকেল বাগান। এইখানকার বিস্তীর্ণ সমতল ও সবুজ প্রান্তর তাঁবু গেড়ে রাত্রি যাপন করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। আমরাও তার ব্যতিক্রম নই। আমরা এই নারিকেল বাগানে আসার পরেই সুন্দর একটি বড় দেখে তাঁবু নিয়ে নিলাম। আপনি এখন যেই তাঁবুটা দেখছেন, এই তাঁবুতেই আমরা 4 জন রাত্রি যাপন করব। আপনারা যদি কখনো এই চর কুকরিমুকরির নারিকেল বাগানে ঘুরতে আসতে চান, তাহলে অবশ্যই নাজিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এই নারিকেল বাগানের তাঁবু এবং খাবার দাবারের প্যাকেজ সম্পর্কে আমরা নাজিম ভাইয়ের কাছ থেকেই জেনে নেই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাজিম। আমি এখানকার চর কুকরিমুকরি নারিকেল বাগান ক্যাম্পিং হয়তো বা খাবার দাবার আর ট্রলার দিয়ে যে কোনো জায়গায় ঘুরতে যান, টোটাল সার্ভিস আমার কাছে পাবেন। এখানে আমার টেন্ট আছে, ফ্যামিলি টেন্ট আছে, আপনার কাপড় টেন্ট আছে, যেটা দিশা থাকতে পারবেন। টেন্ট ভাড়া আপনার পার পার্সন 200 করে পড়বে। আর যদি খাবার 3 বেলা খাবার নিয়ে প্যাকেজ নেন, সেক্ষেত্রে আপনার 900 থেকে 1000 টাকার মতো করে পড়বে জনপ্রতি। সকালে আমরা খিচুড়ি দিই, আর রাত্রে হলো বারবিকিউ, আর হলো আপনার দুপুরে মাছ থাকবে আর হাঁস অথবা দেশি মুরগি। টানা 20 মিনিট ট্রেকিং করে আসার পর আমাদের সবারই অবস্থা টাইট হয়ে গিয়েছে। তাই ঘাম আর ক্লান্তি দূর করতে আর কোনো দিকে না তাকিয়ে সোজা ঝাঁপ দিলাম পানিতে। এই গরমের ভেতরে শীতল পানিতে গোসল করার শান্তি আলাদা। মিনিষেই যেন শরীরের সব ক্লান্তি ধুয়ে মুছে গেল। ডাকাইতার খাল পার হয়ে 10 থেকে 15 মিনিট ট্রেকিং করার পরে আমরা চলে আসলাম নারিকেল বাগানে। এখানে মূলত আমি আসছি অনেক আগেই। আসার পরে অনেক পরিমাণের গরম পড়ার কারণে আমরা অনেক ঘেমে গিয়েছিলাম, তাই সমুদ্রে গোসল করলাম। গোসল করার পরে এখন যাব হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করতে। তো কি খাই লাঞ্চে সব কিছু দেখাচ্ছি, চলুন। আর আমরা কিন্তু 4 জন যেহেতু আসছি, সেই ক্ষেত্রে আমরা একটা বড় তাঁবু নিয়েছি। তাঁবুর আর হচ্ছে খাবারের প্যাকেজ সব কিছু আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে আমরা এইখান থেকে এখন খাবার দাবার শেষ করে চলে যাব পাখি টাওয়ার দেখার জন্য। তাহলে চলুন আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আমরা বোর্ড নিয়ে চলে যাব পাখি টাওয়ার দেখতে। দুপুরের লাঞ্চ করার জন্য আমরা সবাই চলে আসলাম নাজিম ভাইয়ের হোটেলে। নাজিম ভাই আমাদের জন্য খাবার রেডি করে রেখেছিল। সমুদ্রের মাছ, কাঁকড়া ভুনা আর দেশি মুরগি দিয়ে দুপুরের লাঞ্চটা করে নিলাম। সত্যি বলতে এইখানের খাবারের যেই টেস্ট ছিল, এটা অনেকটাই উন্নত। দুপুরের খাওয়া শেষ করে আমরা কিন্তু চলে এসেছি নারিকেল বাগানে। আপনারা যখন বাগানের ভিতরে ঢুকবেন, ঢোকার প্রথম দিক দিয়ে প্রথম সারিতেই দেখবেন যে অনেকগুলো খেজুর গাছ। তো এইখানে কিন্তু নারিকেল বাগান এবং খেজুর বাগানও আছে। আপনারা এই বাগানটাকে ঘুরে দেখতে পারেন, অনেক সুন্দর। আমরা এই নারিকেল বাগানটা সুন্দর করে ঘুরে দেখলাম। এখন এইখান থেকে চলে যাব পাখি টাওয়ার দেখার জন্য। আমাদের জন্য গার্ডে বোর্ড এসে বসে আছে, তো আমরা যাব, তারপরে হচ্ছে বোর্ড নিয়ে চলে যাব পাখি টাওয়ার দেখার জন্য। এরপরে আমরা রওনা হয়ে গেলাম চরপাতিলা দেখার উদ্দেশ্যে। নাজিম ভাই আমাদেরকে সাথে করে নিয়ে রওনা দিল একটা বোর্ড নিয়ে। আমরা বোর্ডে করে যাচ্ছিলাম আর চারপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম। দুই পাশে বন আর মাঝখান দিয়ে ছোট্ট একটা নালা। এই নালা দিয়ে নৌকা নিয়ে চলছি আমরা চরপাতিলার উদ্দেশ্যে। অবশেষে 15 থেকে 20 মিনিট পরে আমরা কিন্তু পৌঁছে গেলাম চরপাতিলায়। এখানে আসার পরে দেখলাম সুন্দর একটি ওয়াচ টাওয়ার এবং ওয়াচ টাওয়ারের নিচেই সুন্দর একটি ব্রিজ। আপনারা যদি কখনো চরপাতিলায় আসেন, তাহলে কিন্তু এইখানকার যে মনোরম পরিবেশ, এটা কিন্তু আপনাদেরকে মুগ্ধ করবে। নারিকেল বাগান থেকে বোর্ডে করে আমি এখন চলে আসলাম চরপাতিলায়। এই চরপাতিলায় আসার পরে আপনারা দেখবেন এইখানকার যে বন আছে এবং বনের যে সৌন্দর্য, সব কিছু কিন্তু আপনারা এই চরপাতিলা থেকে উপভোগ করতে পারবেন। তো আমি বলবো চর কুকরিমুকরি যদি আপনারা বেড়াইতে আসেন, সেই ক্ষেত্রে এই চরপাতিলাটা মিস করবেন না। কারণ দেখেন, এই চরপাতিলায় বোর্ড থেকে নামার পরপরই এত সুন্দর একটা ব্রিজ পেয়েছি। এই ব্রিজ দিয়ে আপনারা চাইলেই কিন্তু বনের ভিতরে প্রবেশ করতে পারবেন এবং এই বনের যে সৌন্দর্য, সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। তার পাশাপাশি
হাতের বাম পাশে দেখতে পারতেছেন একটা বিশাল বড় একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের নাম হচ্ছে পাখি ওয়াচ টাওয়ার। তো এখন আমরা এই ওয়াচ টাওয়ারের উপরে উঠবো এবং এই বনের যে সৌন্দর্য সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করব। অবশেষে আমি কিন্তু এই পাখি ওয়াচ টাওয়ারের সর্বোচ্চ যে চূড়া আছে সেইখানে কিন্তু উঠে পড়েছি। দেখেন আমার পাশে কত গাছপালা এবং নিচে কত সুন্দর একটা ব্রিজ। তাই আমি বলবো আপনারা যখন চর কুকরি বেড়াইতে আসবেন তখন কিন্তু এই পাখি ওয়াচ টাওয়ারটা ভিজিট করতে পারেন, আসলে অবশ্যই ভালো লাগবে। দেখেন এই ওয়াচ টাওয়ার থেকে ব্রিজটা দেখা যায় কত সুন্দর, আর এই ব্রিজটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। এখন আমরা এই পাখি ওয়াচ টাওয়ার থেকে নেমে যাব এবং এই ব্রিজ দিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করব, ভিতরে দেখব আসলে ভিতরে কতটা সুন্দর। তাহলে চলুন এখন আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে যাই। ব্রিজ দিয়ে কিছুক্ষণ ট্রেকিং করার পরে কিন্তু আমরা এত সুন্দর একটা জায়গা পেয়ে গেলাম, যেটা দেখার পরে মনে হচ্ছিল যে আমি আসলে চরপাতিলায় আসি নাই, আসছি হচ্ছে সুন্দরবনে। তো আপনি যদি সুন্দরবনের ফিল পেতে চান তাহলে কিন্তু অবশ্যই চরপাতিলায় এসে ঘুরে যাবেন। নাজিম ভাই আমাদেরকে বলছিল এইখানে নাকি হরিণ দেখা যায়, তাই আমরা হরিণ দেখার উদ্দেশ্যে বনের ভিতর দিয়ে রওনা দিয়ে দিলাম নাজিম ভাইয়ের সাথে। এখানে নাকি অনেক পরিমাণের হরিণ দেখা যায় মাঝে মাঝে, তাই আমরা হরিণ দেখার জন্য সবাই মিলে এই জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি। যদি আমাদের কপালে থাকে তাহলে কিন্তু হরিণের দেখা পাবো। তো চলুন দেখা যাক আমরা হরিণের দেখা পাই কিনা। তা আপনারা যদি এখানে আসেন চেষ্টা করবেন হরিণ দেখার জন্য, যদি কপালে থাকে তাহলে আপনারাও দেখতে পাবেন। অনেক খোঁজাখুঁজির পরেও আমরা হরিণ দেখতে পাইনি। আমরা যখন বোট দিয়ে নারিকেল বাগানের দিকে যাচ্ছিলাম তখন আমরা দেখতে পাই ভাটার কারণে অনেকটাই চর পড়ে গিয়েছে এবং সেই চরে অনেক রকমের পাখি দেখা যাচ্ছিল, যেটা দেখার পরে সত্যিই অনেক ভালো লাগছিল। দিনের আলো ফুরোতেই নারকেল বাগানে নেমে এলো এক অদ্ভুত মায়াবী রাত। শহরের যান্ত্রিক কোলাহল থেকে দূরে সমুদ্রের গর্জনের সাথে তাল মিলিয়ে শুরু হলো আমাদের বহুল প্রতীক্ষিত ক্যাম্পফায়ার আর জমে ওঠা আড্ডা। আড্ডা চলতে চলতেই পাশে শুরু হয়ে গেল রাতের স্পেশাল আয়োজন বারবিকিউ। একপাশে বিশাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার শব্দ, হিমেল বাতাস, আরেক পাশে কয়লার আগুনে ঝলসে ওঠা বারবিকিউর সুবাস। সত্যি বলতে এমন বারবিকিউ করার অনুভূতিটাই অন্যরকম। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। রাতের ডিনার হিসাবে গরম গরম পরোটার সাথে টমেটো সস আর বারবিকিউ, এই প্যাকেজটা জাস্ট অমৃতর মতো লাগলো। আড্ডার সাথে সাথে পেট পুড়ে এই দারুণ খাবারটা আমরা সবাই দারুণভাবে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া আর আড্ডা শেষে এবার বিশ্রামের পালা। সারাদিন এত অ্যাডভেঞ্চার আর ক্লান্তির পর সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে শুনতে যার যার মতো তাঁবুতে গিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল ঘুম ভাঙল সমুদ্রের ঢেউয়ের শব্দ আর সোনালি সূর্যের হাতছানিতে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে এই অদ্ভুত সুন্দর মুহূর্তটা মিস করলে হয়তো পুরো ট্যুরটাই অপূর্ণ থেকে যেত। আজকের এই সুন্দর সকালটা উপভোগ করার পরে এখন আমরা চলে যাব নাজিম ভাইয়ের সেই হোটেলে। এখন আমরা তাঁবু থেকে বের হয়ে যাচ্ছি সকালের নাস্তা করার জন্য। এখন ঘড়িতে সময় বাজে প্রায় 9টা, সাড়ে 9টার মতো। তো এই হচ্ছে আমাদের তাঁবু। এইখান থেকে আমাদেরকে যেতে হবে, এই যে দেখা যাচ্ছে কয়েকটা দোকানপাট, এইখানেই কিন্তু আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো আমরা যাই দেখি আমাদের জন্য আসলে সকালের নাস্তাটা কি রেডি করছে। তো সকালের নাস্তা করে আমরা কিন্তু রওনা দিয়ে দিব চর হিয়ারের উদ্দেশ্যে। সেই ক্ষেত্রে আমাদেরকে ট্রলারে করে যেতে হবে। এখন যেহেতু হচ্ছে ভাটা পড়ে গেছে, সেই ক্ষেত্রে ট্রলার আসতে লেট করতেছে, কারণ এখন ট্রলার নিয়ে আসতে পারবে না, একদম পুরো চর পড়ে গেছে। দেখেন এদিক দিয়ে ভাটার কারণে শুধু কাদা আর কাদা। সকালের নাস্তাটা শেষ করি। সকালের নাস্তা শেষ করার পর 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ভিতরে যদি জোয়ার আসে তাহলে আমরা ট্রলারে করে আরও সুন্দর একটা দ্বীপ উপভোগ করার জন্য আমরা চলে যাব চর হিয়ারে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই একটা দোকান, এই একটা দোকান, আর এইখানে টিউবওয়েল আছে, টয়লেট আছে, আপনারা চাইলে এইগুলা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে হোটেল, আপনারা চাইলেই এইখান থেকে কোনো একটা প্যাকেজ নিয়ে আপনারা খাইতে পারেন। মামুন ভাই কি অবস্থা, খাবার দাবারের কি অবস্থা, রেডি হয়েছে? খাবার দাবার হ্যাঁ রেডি হয়েছে, ডিম সিদ্ধ হচ্ছে। তাহলে আমাদের সকালের মেনুতে কি আছে? সকালের মেনুতে আছে হচ্ছে ডিম খিচুড়ি। ডিম আর খিচুড়ি, যাই হোক ভালো একটা খাবার। ডিম খিচুড়ি প্রিয় খাবার আর কি, মাঝে মধ্যেই খাওয়া হয় ট্যুরে আসলে।
তো আমরা এখন সকালে নাস্তাটা করব। সকালে নাস্তা করার পরে জোয়ার আসলে ট্রলার নিয়ে আসবে, সেই ট্রলারে করে আমরা চলে যাব চরহেয়ারে। অবশেষে আমরা সকালের নাস্তা শুরু করে দিলাম। আমাদের সামনে আছে হচ্ছে ডিম আর খিচুড়ি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, তবে আমাদের এই জার্নিটা কিন্তু এখানেই শেষ নয়। আসল অ্যাডভেঞ্চার তো এখনো বাকি। আমাদের পরের পর্বে আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা চর কুকরিমুকরি থেকে ট্রলারে করে বিশাল বঙ্গোপসাগর পাড়ি দিয়ে চলে যাই চরহেয়ারে। সমুদ্রের বুক চিরে সেই ট্রলারের জার্নিটা হতে চলেছে আরও অনেক বেশি অ্যাডভেঞ্চার আর সুন্দর। আশা করি পরের পর্বটা আপনারা কেউ মিস করবেন না। আজকের এই ভ্রমণ গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী চরহেয়ার ভ্রমণ গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।